আচ্ছা, এই অনুভূতিটা কি খুব পরিচিত লাগে? যখন একদম পরিষ্কারভাবে জানা আছে যে কি করা উচিত, কিন্তু কিছুতেই যেন কাজটা করা যাচ্ছে না। চলুন আজ এই ভেতরের লড়াইটার গভীরে গিয়ে দেখি আসলে ব্যাপারটা কি। এই প্রশ্নটা কিন্তু আমাদের একদম মূলে গিয়ে নাড়া দেয়, তাই না? মনে হয় যেন নিজের জীবনের কন্ট্রোলটা নিজের হাতেই নেই। আমাদের সবার ভেতরেই কিন্তু এই যুদ্ধটা চলে। একটা অদৃশ্য শক্তি যেন পেছন থেকে টেনে ধরে আছে। কিন্তু এই শক্তিটা আসলে কি? দেখুন, এই লড়াইটা আমাদের সবার কাছেই খুব পরিচিত। একদিকে আমরা কত কি ভাবি যে একদম মনোযোগ দিয়ে কাজ করব, আত্মবিশ্বাসী থাকব, নতুন একটা কিছু শুরু করব। আর অন্যদিকে কি হয়? যা হয়, মনটা এদিক ওদিক চলে যায়, ভয় এসে পথ আটকে দেয়, আর দেখতে দেখতে সব উৎসাহ কোথায় যেন উবে যায়। আচ্ছা, তাহলে চলুন এবার একটু গভীরে যাই। ব্যাপারটা হলো, আমরা যা কিছু করি তা কিন্তু শুধু আমাদের সজ্ঞান চিন্তা বা ইচ্ছাশক্তি দিয়ে চলে না। এর পেছনে আরও অনেক বড়, আরও শক্তিশালী কিছু চালক আছে। আর সম্ভবত এটাই আজকের সবচেয়ে জরুরি কথা। সবার আগে নিজেকে দোষ দেওয়াটা বন্ধ করতে হবে। মানে যখনই আমরা কোনো কাজ ফেলে রাখি বা মোটিভেশন পাই না, আমাদের প্রথমে কি মনে হয়, নিশ্চয়ই আমার মধ্যেই কোনো সমস্যা আছে। কিন্তু সত্যিটা হলো, সমস্যাটা ইচ্ছাশক্তির নয়। তো আসল খেলোয়াড়টা কে? এখানেই আমাদের গল্পের মূল চরিত্রদের এন্ট্রি হচ্ছে। আর তারা হলো হরমোন। সহজ কথায়, এরা হলো আমাদের শরীরের পাওয়ারফুল কেমিক্যাল মেসেঞ্জার, যারা একদম পর্দার পেছন থেকে সাইলেন্টলি ঠিক করে দেয় যে আমরা প্রতিদিন কিভাবে ভাবব, কেমন ফিল করব, আর কি কাজ করব। দেখুন, মূল কথাটা এখানেই। সমস্যাটা ইচ্ছাশক্তির না, সমস্যাটা হলো আমাদের ভেতরের সিস্টেমের। তাই ফোকাসটা নিজেকে বকাঝকা করা থেকে সরিয়ে আমাদের শারীরিক আর মানসিক সিস্টেমটা কিভাবে কাজ করে সেটা বোঝার দিকে আনতে হবে। আর একবার যদি ওই সিস্টেমটা ধরে ফেলা যায়, তখনই কিন্তু আসল পরিবর্তনটা আসে। তো চলুন, এবার আমাদের ভিতরের এই কেমিস্ট্রির প্রধান খেলোয়াড়দের সাথে একটু পরিচিত হওয়া যাক। মানে সেই হরমোনগুলো যারা আমাদের প্রতিদিনের মুড আর প্রোডাক্টিভিটির ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে। এরাই হলো সেই মূল চালিকা শক্তি। যেমন ধরুন ডোপামিন, এটা আমাদের মোটিভেশন আর রিওয়ার্ডের হরমোন। যখন এর ব্যালেন্স বিগড়ে যায় তখন কি হয়? তখন কঠিন একটা কাজ করার থেকে ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রল করাটাকেই বেশি ভালো লাগে। আবার ধরুন কর্টিসল, এটা হলো আমাদের স্ট্রেস আর ভয়ের হরমোন। এর লেভেল বেড়ে গেলে ছোটখাটো সিদ্ধান্ত নিতেও ভয় লাগে, মনে হয় যেন বিরাট ঝুঁকি নিচ্ছি। আর সেরোটোনিন আর টেস্টোস্টেরন, এগুলোর ভারসাম্যহীনতা আমাদের আত্মবিশ্বাসকে ভেতর থেকে একদম শেষ করে দেয়। আর এই ডোপামিনকে নিয়েই কিন্তু একটা বড় সমস্যা তৈরি হয়েছে। আমরা বলতে পারি এটা একটা ডোপামিন ট্র্যাপ। আমাদের মস্তিষ্ক এখন খুব সহজে আনন্দ পেতে অভ্যস্ত হয়ে গেছে। যেমন ধরুন, শুধু ফোন স্ক্রল করে বা ছোট ছোট ভিডিও দেখে। এর ফলে কি হচ্ছে, বই পড়ার মতো বা মনোযোগ দিয়ে কোনো কাজ করার মতো কঠিন কাজগুলো এখন আমাদের কাছে ভীষণ বোরিং লাগে। আর আবারও বলছি, এটা কিন্তু কোনো চারিত্রিক দুর্বলতা নয়, এটা স্রেফ আমাদের ব্রেইনের ট্রেনিংয়ের ফল। কর্টিসলের ব্যাপারটা আরও ইন্টারেস্টিং। যখন আমাদের জীবনে অনেক দিন ধরে অনিশ্চয়তা চলে, তখন কর্টিসলের লেভেলটা বেড়ে যায়। এর মানে হলো, আমাদের ব্রেইনকে অনবরত একটা বিপদ সংকেত পাঠানো হচ্ছে। আর এর ফলে কি হয়, আমরা নিজের অজান্তেই ঝুঁকি নিতে ভয় পাই, বড় কোনো সিদ্ধান্ত এড়িয়ে চলি, আর ধীরে ধীরে একটা অনেক ছোট আর নিরাপদ জীবনের গণ্ডির মধ্যে আটকে যাই। এবার আসি সমাজের কথায়। সমাজ আমাদের কি বলে? আরও চেষ্টা করো, আরও চাপ নাও, তাই না? কিন্তু আমাদের শরীরকে এই ফিলসফিতে চলে? চলুন দেখা যাক সমাজের চাপ আর আমাদের শরীরের চাহিদার মধ্যে পার্থক্যটা কোথায়। দেখুন, দুটো পথ কিন্তু একদম আলাদা। সমাজের পথটা হলো আরও চাপ নাও, বিশ্রাম মানেই অলসতা, আর যতই ক্লান্তি আসুক কাজ চালিয়ে যাও। আর আমাদের শরীরের পথটা কি? সে বলে, শক্তি বাঁচাও, কখন থামতে হবে সেটা বোঝো, আর নিজেকে সারিয়ে তোলার জন্য চাপ কমাও। আমাদের যে সারাদিন এত ক্লান্ত লাগে, তার কারণটা কিন্তু এই দুই পথের লড়াই। আর ঠিক এখানেই শক্তিশালী হওয়ার আসল মানেটা বদলে যায়। সত্যিকারের শক্তি কিন্তু নিজের শরীরের সাথে যুদ্ধ করাই নেই, বরং শক্তি হলো শরীরকে বোঝা আর তার সাথে মিলেমিশে কাজ করা। আচ্ছা, সমস্যা তো অনেক বোঝা গেল। এবার আসা যাক সমাধানের দিকে। সারা জীবন শুধু সংগ্রাম না করে কিভাবে এমন একটা সিস্টেম তৈরি করা যায় যা আমাদের লক্ষ্য পূরণে সাহায্য করবে? এই সিস্টেমটা নিজের পক্ষে আনার জন্য 4টে খুব সহজ কিন্তু দারুণ কাজের স্টেপ আছে।
প্রথমত নিজের শরীরকে বোঝা, তার সিগন্যালগুলো শোনা। দ্বিতীয়ত বিশাল বিশাল লক্ষ্যের পেছনে না ছুটে ছোট ছোট কিন্তু প্রতিদিনের অভ্যাসের ওপর জোর দেওয়া। তৃতীয়ত বিশ্রামকে প্রায়োরিটি দেওয়া, মানে ঘুম বা অবসরকে শক্তির মূল ভিত্তি হিসেবে দেখা। আর সবশেষে নিজের সাথে যুদ্ধটা বন্ধ করা, মানে নিজের শরীরের স্বাভাবিক ছন্দের বিরুদ্ধে না গিয়ে তার সাথে তাল মিলিয়ে চলা। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এই পরিবর্তনটা কিন্তু একদিনে আসবে না। এটা অনেকটা এক এক করে ইট গাঁথার মতো। প্রতিদিন একটা ছোট স্টেপ, একটা ছোট ভালো সিদ্ধান্ত, এভাবেই কিন্তু ধীরে ধীরে পুরো সিস্টেমটা বদলে যাবে। তার মানে আসল পরিবর্তনটা কোনো হঠাৎ বিপ্লব থেকে আসে না। পরিবর্তনটা তখনই আসে যখন আমাদের প্রতিদিনের ছোট ছোট অভ্যাসগুলো আমাদের শরীরের প্রয়োজনের সাথে মিলে যায়। এই অ্যালাইনমেন্টটাই আসল চাবিকাঠি। আমরা এখন আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আর এখানে যে কথাটা বলবো সেটাই হয়তো সবচেয়ে জরুরি। আর সেটা হলো আত্মজ্ঞান, মানে নিজেকে জানা। এটাই আসল পাওয়ার। মানে আমাদের আসল শত্রু কিন্তু আমাদের শরীর বা মন নয়। আসল শত্রু হলো এরা দুজন কিভাবে কাজ করে সেই ব্যাপারে আমাদের অজ্ঞতা। একবার যদি আমরা বুঝতে পারি এরা কিভাবে কাজ করে, তাহলেই কিন্তু ভেতরের এই লড়াইটা থেমে যায়। আর এই জন্যেই ঘুম, মানসিক শান্তি, বিশ্রাম আর নিজের জন্য একটু সময় বের করা, এগুলো কোনো লাক্সারি নয়। এগুলো হলো আমাদের শক্তির আসল ভিত্তি। এই ফাউন্ডেশনটা যদি দুর্বল হয়, তাহলে এর উপর কোনো কিছুই কিন্তু টেকসইভাবে দাঁড়াতে পারবে না। তাই লক্ষ্যটা নিজেকে ভেঙে চুরে বদলে ফেলা নয়, লক্ষ্যটা হলো নিজেকে বোঝা, নিজেকে দোষ না দিয়ে বরং কৌতূহল নিয়ে নিজেকে জানার চেষ্টা করা। এটাই আসল রাস্তা। শেষ কথা হলো, এটা মনে রাখা খুব দরকার যে আপনি দুর্বল নন। আপনি এতদিন শুধু ভুল যুদ্ধটা লড়ছিলেন। নিজের বিরুদ্ধে লড়াই করাটা এমন একটা যুদ্ধ যেটা আসলে কখনোই জেতা যায় না। তো এই সবকিছু জানার পর প্রশ্নটা হলো, আজ থেকে আমরা ভেতরের কোন কণ্ঠটা শুনব? সমাজে চাপিয়ে দেওয়া জোরালো কণ্ঠটা, নাকি আমাদের নিজেদের শরীরের শান্ত কিন্তু স্পষ্ট আওয়াজটা? উত্তরটা কিন্তু আমাদের সবার নিজের ভেতরেই আছে।